বাংলাদেশকে নতুন বার্তা ভারতের। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক ও ঢাকায় তার জানাজায় এস জয়শঙ্করের উপস্থিতির মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে। অনলাইন ফরেন পলিসিতে ভারত বাংলাদেশ উত্তেজনা চরমে শীর্ষক প্রতিবেদনে ভারত ও বাংলাদেশ কি সম্পর্ক পুনর্গঠন করতে পারবে? উপশিরোনামে এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব কথা লিখেছেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। এর আগে তিনি উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেছেন ওই প্রতিবেদনে। এতে বাংলাদেশ অংশে লিখেছেন, সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিকেট লিগ আইপিএল এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার নিষিদ্ধ করেছে। কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে দলে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ, তাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে এটি নাকি ভারতের মূল ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশে করা হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে যাবে না তারা। এই অঞ্চলের মানুষ ক্রিকেট পাগল। উল্লেখযোগ্য কিছু ব্যতিক্রম ছাড়া এই খেলায় এখানে সাধারণত ঐক্যবদ্ধ বন্ধন তৈরি করে। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের গভীরতা কতটা তা সাম্প্রতিক এসব ঘটনা প্রমাণ করে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সম্পর্কের এই অবনতির শুরু। তবে 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রাক্কালে এই টানাপোড়েন এখন বিশেষভাবে সংকটময় অবস্থায় পৌঁছেছে। একের সঙ্গে অন্যের এই উত্তেজনার পেছনে রয়েছে উভয় দেশের ভেতরকার কিছু মৌলিক ধারণা। বাংলাদেশিরা বিশ্বাস করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতির হস্তক্ষেপ করে আসছে ভারত। এই কথাটার সাথে একটু কাউন্টার দিতেই হয় যে বাংলাদেশিরা কত পার্সেন্ট বাংলাদেশি বিশ্বাস করে এটি ভাবতে হবে। আমাদের এখানে দুটো পক্ষ আছে, একটা পাকিস্তান পক্ষ, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পক্ষ, আর একটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের। আর স্বাধীনতার পক্ষের যারা, তারা আসলে ভারতের প্রতি দুর্বল, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সহায়তা করার কারণে। কাজেই এই যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এবং পররাষ্ট্র নীতিতে ভারত হস্তক্ষেপ করে আসছে, এটা 80% মানুষই কিন্তু এটা মনে করে না। 20%টার এই হাঁক ডাকটা বেশি দেখা যায়, যার কারণে এমনটা মনে হয়। অন্যদিকে ভারতীয়রা মনে করেন যে শেখ হাসিনার পতনের পর ইসলামী কট্টরপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। আমরা মনে করি আমরা বাংলাদেশের মানুষ, আমরা সেই শ্রেণীটা যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে এবং ভারতের অবদানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। তারাও মনে করছে এই মুহূর্তে যে বাংলাদেশে ইসলামী কট্টরপন্থী এবং ভারত বিরোধী শক্তিগুলোর জন্য এই মুহূর্তে উর্বর ভূমি তৈরি হয়ে গেছে। ইসলাম কাকে বলে? ইসলাম আমরা করি না? ইসলাম তো আমরাও করি, আমাদের মুখে দাড়ি নেই, কিন্তু কি আমরা ইসলামের বাইরে? আমরাও ইসলাম করি, কিন্তু আমরা যৌক্তিক যেটি সেটিকেই মনে করি যে না, এটাই হওয়া উচিত, স্বাধীনতার পক্ষে থাকা উচিত, ভারতের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, আমরা সেটি মনে করি। সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই দৃষ্টিভঙ্গিগুলোকে আরো কঠোর করেছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমোদন দিয়েছে এবং ঢাকার দাবির পরও তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে, যা ঢাকার অবস্থানকে আরো স্পষ্ট করেছে বা বারবার তারা এ বিষয়ে তাগিদ দিচ্ছে। 2024 সালের প্রতিবাদ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক শত মানুষ নিহত হওয়ার দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে
তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধে নভেম্বরে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশি একটি আদালত। গত মাসে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী দীপু কুমার দাসকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যার পর তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এ ধরনের ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট অধিকার কর্মী সাম্প্রতিক সময়ে দিল্লির বিরুদ্ধে সমালোচনা জোরদার করেছেন। তাদের একজন শরীফ ওসমান হাদি, তাকে গত মাসে গুলি করা হয়, পরে মারা যান তিনি। পুলিশের দাবি এই হত্যায় জড়িত দুই সন্দেহভাজন পালিয়ে ভারতে গেছে, তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবুও আসন্ন নির্বাচন একটি সম্ভাব্য সমঝোতার পথ খুলে দিতে পারে। ভারত জানিয়েছে নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত তারা। সম্ভাব্য বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টানাপোড়েনের সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। তবে ইসলামপন্থী দল জামাত ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে এসেছে তারা। এরপর দলটি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মাসে মৃত্যুবরণ করার পর তার ছেলে তারেক রহমানকে উষ্ণ সমবেদনা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় খালেদা জিয়ার জানাজায় যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এতে বোঝা যায় বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে। এর অংশ হিসেবে ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এটা হতে পারে পরোক্ষভাবে ভারতের প্রতি ইঙ্গিত যে তিনি সরকার গঠন করলে তার সরকার দেশের সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেবে। তবে প্রশ্ন হলো, দেশের ভেতরের রাজনৈতিক বাস্তবতা কি দুই দেশের জন্যই আপোষের সুযোগ সীমিত করে দেবে? বাংলাদেশের প্রভাবশালী ইসলামপন্থী দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার বিরোধী। এটা ঢাকায় নতুন সরকারের রাজনৈতিক পরিসরকে সংকুচিত করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকতে পারে, তবে তা কেবল সম অধিকার ভিত্তিক হতে হবে। অক্টোবরে তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে ঠান্ডা, এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশিরা, তাই আমার দেশের মানুষের পাশেই দাঁড়াতে হবে। অতএব বাংলাদেশের নির্বাচন ভারত বাংলাদেশ সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ এনে দিলেও সেই পথ তৈরি হবে কেবল তখনই যদি উভয় দেশই রাজনৈতিক ঝুঁকি নেওয়ার সাহস দেখায়। এখানে মনে করা হচ্ছে অনেক কিছু, যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, ভারত মনে করছে, বা ভারত এই বার্তাটা অন্ততপক্ষে দিয়েছে যে তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে। সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে সমবেদনা জানিয়ে। কিন্তু বাংলাদেশের আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, সম্ভাব্য নির্বাচনটি, এই নির্বাচনটিতে যদি বিএনপির নেতৃত্বে এই ক্ষমতাটা তৈরি না হয় তাহলে কি হবে? জামাতের নেতৃত্বে যদি হয়, কারণ এই আইডিওলজিক্যাল যে স্প্রেড এগুলির পেছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে গিয়ে আমরা একটা কলোনাইজড কান্ট্রিতে বসবাস করি। তো আমরা সবসময় কলোনাইজেশন বলতে মনে করি যে আমাদের ইউরোপিয়ান কলোনাইজেশন হয়েছে, কিন্তু মূলত আমরা যদি গালফের দিকে তাকাই, যে আমাদের মধ্যে যে আমাদের যে চলন বলন বা আমাদের যে রিলিজিয়াস ফিলসফি, সেই ফিলসফিটা মূলত এসেছে হচ্ছে মিডল ইস্ট থেকে। তো সেখান থেকে আমরা যদি একটু কলোনাইজেশনটা ভিন্নভাবে দেখি, তাহলে দেখবো যে আমাদের মাঝে একটা মিডল ইস্টার্ন যে কালচার, সেই কালচারেরও একটা কলোনাইজেশন হয়েছে, যেটাকে আমি বলি হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক কলোনাইজেশন, সাইকোলজিক্যাল কলোনাইজেশন। তো সেই থেকে যে আমাদের দেশটা যে আলাদা হয়েছে, সেটাও ধর্মের ভিত্তিতেই আলাদা হয়েছিল, যার ফলে যে আমাদের স্বাধীনতা সম্পর্কে ধারণা, বা এই যে ধরেন আমাদের যে সকল ইউনিভার্সিটিগুলিতে
যে শিবিরের প্যানেল জয়লাভ করেছে, সেই তার পেছনে সবচেয়ে বড় যে বিষয় মানে কাজ করেছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কন্ডিশনিং। যে আমরা মানে জামাত শিবির বলতে কি মনে করি, আমাদের আর কি সমাজে একটা প্রচলিত ধারণা আছে, এখন সেই ধারণাটা প্রেথিত হয়েছে, গেঁথে গেছে। সেটা হচ্ছে গিয়ে জামাতে ইসলাম ইকুয়ালস ইসলাম। মানে এই যে জামাতে ইসলাম মানেই ইসলাম, এটা দীর্ঘদিন ধরে সমাজে মানে প্রচার করা হয়েছে, এবং খুবই সূক্ষ্মভাবে, খুবই কৌশলে এই জিনিসটা দীর্ঘদিন ধরে জামাতে ইসলাম প্রচার করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে তারা নারীদেরকেও টার্গেট করেছে, এবং সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে তারা এটা নিয়ে কাজ করেছে। তো আপনি চাইলে এটা আমি ডিটেলে বলতে পারি, আর না হয় আমরা অন্য প্রশ্নের দিকে যেতে পারি। না, আপনি এই যে বলেন যে সমাজের বিভিন্ন স্তরে তারা এটাকে মানে আপনি ঢুকিয়ে দিতে পেরেছে অথবা ঢুকে গেছে, এটা আপনার কাছে মনে হলো কেন এবং কি দেখে আপনার মনে হলো? এক নম্বর। দ্বিতীয় প্রশ্নটা হলো তারা কিভাবে ঢুকালো? আম, কিভাবে হয়েছে, যেমন সেটা যেমন আমাদের এক যে সমাজের দিকে তাকালে আমরা কি দেখতে পাই, যে তালিম বলতে ঘরে 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 তালিম বলতে এক ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আপনি 10 ঘরে একটা তালিম হয় দেখবেন, আফটার এভরি 10 হাউসেস এরকম আপনি পাবেন। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় নারীদেরকে টার্গেট করে, মানে নারীরা কি ঘরের মা, এবং তাদের কিন্তু ঘরের ভেতরে এক ধরনের সন্তানদের মানুষ করা বা সন্তানদের যে মানে নৈতিকতার জ্ঞান, সেই জ্ঞানটা দেওয়ার ছোটবেলা থেকে সেই দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে তৈরি করেছে হচ্ছে গিয়ে ঘরে ঘরে একটা ধর্মভিত্তিক যে তালিম। এই ধর্মভিত্তিকটা আসলে প্রচার হচ্ছে রাজনৈতিক ইসলামের মাধ্যমে। এখানে একটা রাজনৈতিক ইসলাম প্রচার করেছে, এবং সেটার একটা আম, আম, মানে বড় রকমের গ্রুপ, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে গেছে। এটাকে আমরা মিশনারি, যে খ্রিস্টান মিশনারি যেভাবে সারা ওয়ার্ল্ডে প্রচার করেছিল, ওইভাবে মিশনারি যে সিস্টেমে আপনার স্প্রেড হয়েছিল, সেই সেম সিস্টেমে মানে বিভিন্ন জায়গায় স্প্রেড হয়েছে। তো মা যখন বলছে যে মানে আম, জামাতে ইসলাম বা শিবিরকে ভোট দিলে হচ্ছে সেই জিনিসটা আর কি দেশের জন্য ভালো হবে, এবং তার সন্তানরা সেফ থাকবে, তার সন্তানদের জন্য এটা মোরাল এবং ভালো কাজ, তখন কিন্তু সন্তান কিন্তু অত ক্রিটিক্যালি চিন্তা করতে পারে না, কারণ সে কেবল তার যাত্রা শুরু হয়েছে একটা ইউনিভার্সিটিতে, একটা 19-20 বছরের একটা স্টুডেন্ট। সে কিন্তু অত ক্রিটিক্যালি ভাবে না। ক্রিটিক্যালি না ভাবার পেছনে আমাদের যে মানে আম, সমাজের এবং আমাদের রাষ্ট্রের ব্যর্থতা আছে, আমাদের পলিটিক্যাল পার্টির ব্যর্থতা আছে। কারণ আমরা যে সংস্কৃতি, বাংলার যে একটা যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিটাকে আমরা ওইভাবে আমাদের সন্তানদের মধ্যে ওভাবে পপুলার করতে পারিনি। আমরা পপুলার যেটা করেছি সেটা হচ্ছে এক ধরনের আইডিওলজিক্যাল, মানে রিলিজিয়ন বেসড একটা সোসাইটি। সেখানে মানে আহ, আপনি দেখেন এখানে পরকালকে নিশ্চিত করা বা সে একটা পবিত্র জীবন যাপন করা, এই সব কিছুর পেছনে কাজ করেছে ভীষণভাবে জামাত। সোসাইটাল এবং পলিটিক্যাল, সাইকোলজিক্যাল, এই সব অ্যাসপেক্টে কাজ করেছে, এবং দীর্ঘদিন ধরে কাজ করেছে। এটা খুব সোজাসাপটা ভাবে বললেই আমরা আসলে বুঝতে পারবো না, এটা খুব ডিপলি তারা রন্ধ্রে রন্ধ্রে কাজ করেছে, এবং সেটার ফল তারা পেয়েছে। যে একটা কথা আপনি আমাকে বললেন যে মা যদি সন্তানকে ফোন করে, তার ইউনিভার্সিটি পড়ুয়া সন্তানকে ফোন করে যে জামাত আমাদের জন্য অধিকতর নিরাপদ, এবং এটা আমি পেয়েছি। আমি 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 এর মধ্যে একটা পত্রিকা প্রথম আলোতে দেখলাম, ওখানে একজন লেখক লিখেছেন যে ওনারা এটা সার্ভে করেছেন এবং অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছেন। সেই স্টুডেন্টরা বিশেষ করে নারী স্টুডেন্ট যারা আছে, তারা নাকি বলেছে, তার মা বলেছেন যে তুমি যদি জামাতকে ভোট দাও তাহলে সেটা তোমার জন্য অধিকতর নিরাপদ হবে। তো মা যদি একটা টেলিফোনের মাধ্যমে তার সন্তানকে এভাবে প্রভাবিত করতে পারেন, এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? যে ছেলে মেয়েটা ঢাকা শহরে থাকে, ঢাকা শহরের দিন দুনিয়া দেখতেছে, মানুষের সঙ্গে তার একটা এক ধরনের মত বিনিময় হচ্ছে, সে তার গ্রামে থাকা মায়ের একটা ফোনে প্রভাবিত হবে? এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়?
এটা শুধু একপাক্ষিক ভাবে কাজ করেনি, এখানে মা শুধু একমাত্র অ্যাক্টর না, এটাকে মাল্টিপল ফ্যাক্টর দিয়ে আপনার দেখতে হবে। আমাদের যে কলোনাইজেশন, আমি যেটা বলেছি যে আমাদের মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা কলোনাইজেশন হয়েছে আহ, বিভিন্নভাবে। আপনি দেখবেন যে আমরা একদিকে ওয়েস্টার্ন আমাদের পোশাক আশাকে, আর একদিকে আমরা মিডল ইস্টার্ন। কি একটা ফোন আসতে বুঝলাম না। আচ্ছা, এখন বলেন, আবার ওই প্রশ্নটার উত্তরটা আবার দেন, যে মাকে কেবল প্রভাবিত করতে পারে কিনা। এই ব্যাপারটা যে শুধুমাত্র মায়ের মাধ্যমে হয়েছে সেটা আমি মনে করি না, এখানে মাল্টিপল ফ্যাক্টর কাজ করেছে। হ্যাঁ, আপনার সোসাইটির প্রত্যেকটা জায়গায় এখানে কাজ করা হয়েছে। হ্যাঁ, তো যেই স্টুডেন্টটা, আমরা আমরা মনে করি যে এখনকার যে জেনারেশন তারা হচ্ছে আপনার টেকনোলজি, তারপরে এআই, একটা মানে ইন্টারনেটের যুগে আছে, তারা এক্সপোজড টু টেকনোলজি, ইন্টারনেট এইসবের ভেতরে। সুতরাং তারা কেন গ্রামের মায়ের কথা শুনবে, তার মায়ের কথা কেন শুনছে, এটা কিন্তু এত সহজে আমরা আসলে বুঝতে পারবো না। সে যে মায়ের কথা শুনছে তা না, এটা পুরো সোশ্যাল সিস্টেমে কাজ করেছে, পলিটিক্যাল সিস্টেমে কাজ করেছে, সাইকোলজিতে কাজ করেছে। যেমন ধরেন, আপনি যদি দেখেন যে স্কুলিং সিস্টেম, যে আমাদের স্কুলিং সিস্টেম, সেখানে আমরা ইভলিউশন পড়াতে দেই না, বা আহ, মানে সায়েন্স বেসড যে সাবজেক্টগুলি, সেই সাবজেক্টগুলিকে অনেক বেশি জনপ্রিয় না করে কালচারাল সাইডটা, যেমন নাচ গান বা ফিজিক্যাল এডুকেশন, খেলাধুলা, এগুলিকে জনপ্রিয় না করে বরঞ্চ এইগুলিকে অনেক অজনপ্রিয় করার মতো আমরা বয়ান তৈরি করে, দিন দিন যারা ওয়াজ করছেন বা যারা এই ধরনের থিওলজি বেসড একটা কালচারকে স্প্রেড করছে, তারা কিন্তু বয়ান এক ধরনের তৈরি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, যে জিনিসটা কিন্তু আপনার বলে যে আপনার গান ভালো না, আপনার পহেলা বৈশাখ ভালো না, আপনি মানে যা যা করেন, মানে আপনার যে কালচার আছে, আপনার যে ভাষা আছে, সেই ভাষাও ভালো না, সেই ভাষা হচ্ছে খুব একটা পবিত্র ভাষা না, অপবিত্র। মানে কলোনাইজাররা যে কাজটা করে, তারা আপনার যা আছে সেই জিনিসগুলিকে সবসময় আহ, বলবে যে সেই জিনিসগুলি স্যাভেজ, সেই জিনিসগুলি খারাপ। আপনার কালচারকে খারাপ প্রমাণ করার মাধ্যমে সে কিন্তু তার কালচারকে প্রতিষ্ঠা করতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা কালচারাল পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন শুধু যে মায়ের হাত ধরে হয়েছে তা না, রাজনীতির হাত ধরে হয়েছে, স্টেটের হাত ধরে হয়েছে। স্টেট কিন্তু এখানে মানে আর্ট কালচার, বা আপনি বাংলাদেশি যে কালচারগুলি আছে, বা জারিসারি, ভাটিয়ালি বা যাত্রাপালা, যা কিছু আমাদের ছিল ওখানে ইনভেস্ট করেনি। রাদার ওই একই স্টুডেন্টরা দেখছে যে তাদের যে শিক্ষকরা, যারা কিনা, আমি বলেছি না যে বাংলাদেশে হচ্ছে গিয়ে বুদ্ধিজীবীরা দলের বুদ্ধিজীবী হয়, মানে রাষ্ট্রের যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার জন্য একটা বুদ্ধিভিত্তিক বা একটা চিন্তাশীল সায়েন্টিফিক একটা সমাজ তৈরি করার জন্য যে বুদ্ধিভিত্তিক যে বিকাশ, সেই জিনিসটা তৈরি করে না। সবাই যে যার স্বার্থে এখানে বুদ্ধি প্রডিউস করে। তো যার ক্ষেত্রে হয়, তারা কিন্তু দেখেছে যে রাজনৈতিক দলগুলি জামাত নিয়ে, আওয়ামী লীগ জামাত নিয়ে রাজনীতি করেছে, একই সাথে একই জায়গায় বসে তারা আন্দোলন করেছে। বিএনপি জামাতের সাথে কোয়ালিশন সরকার করেছে, মিনিস্টারও ছিল। তো তারা সব সময় দেখেছে, এবং তাদের শিক্ষকদের দেখেছে যে জামাতের আম, সাথে তারা যদি রাইট উইং এ, রাইট সাইডে কথা বলে, লেফটে না গিয়ে, তাহলে তাদের পপুলারিটি অনেক বেশি বেড়ে যায়। তো এই জিনিসটা তারা দেখেছে, এবং দেখে তারা তাদেরকে এই ধরনের শিক্ষা, একেবারে তাদের যত ধরনের শিক্ষা, সায়েন্স টেকনোলজি বেস, সবকিছুই তাদেরকে ওইভাবে তাদের ব্রেইনে প্রবেশ করানো হয়েছে। যার ফলে শুধু মা একা না, তার প্রত্যেকটা শিক্ষাই হয়েছে ওই ধাঁচের, যেখানে সে এন্ডে এসে সে বুঝতে পারে যে জামাত বা শিবিরই তাদের জন্য, শিবিরের রাজনীতি তাদের জন্য সেফ। এখানে একটা কথা অনেকে বলা বলি করছেন এখন, সেটা হলো যে এই যে মনে করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যদিও এখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব একটা বেশি না, ধরেন এক একটা বিশ্ববিদ্যালয়ে 5,000 6,000 ভোট পেলেই সে জিতে যাচ্ছে। তো
এটা তো আমাদের জাতীয় নির্বাচনে যে বিপুল সংখ্যক ভোটার, তার সঙ্গে তুলনা করলে তেমন কিছুই না। কিন্তু এটাও তো ঠিক, এরাই সারা দেশে ছড়িয়ে আছে, এদের পরিবারই সারা দেশে ছড়িয়ে আছে। তো আপনি কি মনে করেন যে এই নির্বাচনে যে ফলটা, এর কিছু না কিছু রিফ্লেকশন আমাদের জাতীয় নির্বাচনে পড়তে পারে? আমি ব্যক্তিগতভাবে মোটেই অবাক হব না যদি জামাত ক্ষমতায় আসে বা জিতে যায়। জামাত এবং তার যে জোট, 11টা জোট, এবং তারা খুব স্ট্রং। তারা যেভাবে কাজ করেছে, একেবারে রুটে গিয়ে কাজ করেছে। রুট, আমি শুধু রুট বলবো না, মানে একদম টপ টু বটম প্রত্যেকটা এরিয়াতে কাজ করেছে। যেখানে একটা স্টুডেন্ট মানে ঢাকা শহরে বা কোনো শহরে কোনো জায়গায় পড়তে গেলে, সেখানে তার কোচিং দেয়া থেকে শুরু করে তার ওপরে সকল ধরনের ইনভেস্ট করা হয়, এবং তাকে বোঝানো হয় যে এই ব্যবস্থা, বা তুমি যদি আমাদের ভেতরে আসো বা আমাদের যেই আম, রাজনৈতিক ব্যবস্থা আসে এটাকে তুমি যদি এনডোর্স করো, তাহলে তুমি এই সুবিধা পাবে। এবং সুবিধা যে পাচ্ছে সেটা একেবারে আমরা দেখতে পাচ্ছি। এটা যে বলার জন্য তারা বলে, তারা কিন্তু সেটা না, একেবারেই না। আমরা দেখতে পাচ্ছি যে তারা ইনভেস্ট করে এই স্টুডেন্টদের উপরে। তারা মেয়েদের হলে ইনভেস্ট করেছে, এবং তারা প্রমাণ করেছে যে তারা আসলে ওয়েল বিহেভড, তারা সবার জন্য করছে। এই যে কিছুদিন আগে দেখছি যে বিড়ালের জন্য তারা আর কি ঘর তৈরি করে দিয়েছে। তো যারা অ্যানিমাল লাভার তারাও তাদেরকে পছন্দ করবে। তো অল টুগেদার তারা খুব এত সূক্ষ্মভাবে, এতটাই পরিপাটিভাবে কাজ করেছে, যে এরকম যেভাবে আসলে অন্য কোনো দল কাজ করতে পারেনি। আপনি আওয়ামী লীগ, বিএনপি বা মানে অন্য আপনি যে বলতে চাচ্ছেন যে, মানে আপনি বলতে চাচ্ছেন জামাত এতদিন ইনভেস্ট করেছে, এখন হারভেস্ট করছে? হ্যাঁ, ইনভেস্ট করছে, হারভেস্ট করছে, এবং তার ফলটা তারা কুড়াচ্ছে। এবং তারা এর ফল আজ না পেলেও তারা কখনো না কখনো পাবে। তবে এবারও পাওয়ার সম্ভাবনা আছে, আমি একেবারেই আন্ডারস্টিমেট করছি না। আচ্ছা, তাহলে এখন তাহলে এই মুহূর্তে তাহলে আপনি যেটা বলছেন এটা হলো যে জামাতের রাজনৈতিক আদর্শ কি না, ভালো কি মন্দ সে আলোচনায় না গেলেও এটুকু বুঝতে পারছি যে জামাতের যে আদর্শিক পলিটিক্স যেটা আছে, সেটা তারা মানুষের মধ্যে সুচারুভাবে এবং সাফল্যের সঙ্গে ছড়িয়ে দিতে পেরেছে, এটুকু আমরা বুঝতে পারছি। তো এর বিপরীত দিকে আমি যদি যদি এখন এই মুহূর্তে আওয়ামী লীগ এই আপনার নির্বাচনের রাজনীতি নেই, এখন তো বিএনপি রাজনীতি আছে, বিএনপির আপনার ঘাটতিগুলো কি দেখছেন? বিএনপির ঘাটতি হচ্ছে, বিএনপি হচ্ছে ধরেন, যেই স্টুডেন্টটা বিএনপি করে তাকে বিএনপি কতখানি প্রোটেক্ট করতে পারবে, বা তার উপরে কি বিএনপি পার্সোনালি ইনভেস্ট করে নাকি পলিটিক্যালি ইনভেস্ট করে। মানে জামাত যেটা করছে, ব্যক্তিকে, প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিগত পর্যায়ে, ইভেন তার পরিবারেরও যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করে। যে স্টুডেন্টরা পিএইচডি করতে পারবে, তাকে পিএইচডি করতে যাওয়ার জন্য যা ইনভেস্ট করা দরকার তাও করবে। কিন্তু অন্য অন্য যে রাজনৈতিক দল, তা কি করবে? বিএনপি কি সেটা করবে? বিএনপি সেটা করবে না। আরেকটা জিনিস দেখেন, বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আম, যেটা হয় যে আপনার পভার্টি ড্রিভেন একটা ইকোনমি, যেখানে মানুষ আসলে সব সময় নিগৃহীত, গরিব মানুষ নিগৃহীত, সেখানে বিএনপি কিন্তু কোনোভাবেই আহ, মানে বেহেশতে যে একটা দাঁড়িপাল্লা আছে, মিজান, সেটাকে বিক্রি করতে পারবে না। তাদের মার্কা কিন্তু ধানের শীষ, তাদের মার্কা কিন্তু হচ্ছে দাঁড়িপাল্লা না। তো এখন যে জিনিসটা, যে একটা পভার্টি ড্রিভেন একটা স্টেট, গরিব একটা দেশে যখন আপনি একজন হতদরিদ্র মানুষকে যে বলবেন যে এই মানে এই এহ জীবন এহকাল তোমার ডেস্টিনি না, তোমার জন্য একটা পরকাল আছে, সেখানে তুমি যদি জামাতকে ভোট দাও তাহলে তুমি পরকালে ইটার্নাল হ্যাপিনেস পাবে। তো এই জিনিসটা তো বিক্রি করার মতো আম, কোনো ধরনের আইডিওলজি বিএনপির মধ্যে নেই। তো বিএনপি কিন্তু এইখানে এই জায়গাটায় হেরে যায়। যেই
কথা বলে আম, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ বা বিএনপি এই ধরনের দলগুলি ভোট চাইতে পারে, আর যেই ধরনের কথাগুলি যে প্রচারণা করে আম, আপনার জামাত ভোট চাইতে পারে, এর মধ্যে ব্যাপক ব্যবধান আছে। বিএনপির কিছু সমস্যাও আছে যেগুলি হচ্ছে যে বিএনপি কিন্তু যখন মানে চাঁদাবাজ হিসেবে তাকে যে প্রচারণা তার বিরুদ্ধে চালানো হচ্ছে, আমি বলবো এই জিনিসটা ব্যাপকভাবে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এবং জামাতের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে জামাতের, এবং জামাতের যে আর 11 দলীয় ঐক্যজোট, তাদের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বিএনপিকে একটা চাঁদাবাজের দল হিসেবে প্রতিষ্ঠা করা, এবং সেটাতে তারা অনেকটুকু সক্ষমও হয়েছে। তো সেই আবার কোনো চাঁদাবাজি যে হয় না সেটাও কিন্তু আমরা বলতে পারি না। তো যেহেতু এই নেমটা, এই ব্যাড নেমটা বিএনপি পেয়ে গেছে, এইগুলিতেও বিএনপি কিন্তু খুব সাকসেসফুলি মেনটেন করতেও পারেনি। তো এই ধরনের মানে স্টুডেন্ট রিক্রুটমেন্ট বা জেলায় জেলায় যে গ্রামে গ্রামে আপনার বিএনপির কি এই ধরনের তালিম বাহিনী আছে যারা কিনা ঘরে ঘরে যে প্রচার করবে যে বিএনপি করলে কি হবে? হ্যাঁ, তারেক জিয়া হচ্ছে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কিন্তু ফ্যামিলি কার্ড একটা ইকোনমিক এম্পাওয়ারমেন্টের বিষয়, এখানে কিন্তু পরকালের কোনো স্বপ্ন সে দেখাতে পারছে না। তো এইখানে থিওলজিক্যালি বিরাট একটা পার্থক্য আছে, যে আপনার মনন, আপনার চেতনা এবং আপনার সাইকোলজিকে বিএনপি ওন করতে পারবে কিনা, তাদের প্রচারণায় তো ওই জিনিসগুলিকে ঢোকানো সম্ভব না, যদিও না, ইউ মানে রাইট। আমি আপনার সঙ্গে একমত যে বিএনপির কাছে ওই ধরনের কোনো উইপেন নাই, যে পরলৌকিক মানে লোভ দেখানোর জন্য কোনো উইপেন তার কাছে নাই। কিন্তু তারা তো এই কাজটাই করতে পারতো, যে ধর্মীয় ভাবে ওই যে পরলৌকিক প্রলোভনটা দেখানো হচ্ছে, সেই প্রলোভনটা যে ধর্মীয় বিষয় নয়, সেটা যে পুরোটাই একটা অধর্মীয় ব্যাপার, ওইটা যে সঠিক নয়, তারা তো এই জিনিসটাও প্রচার করতে পারতো। কিন্তু তারা তো সেই কাজটাও করতে পারে নাই। ওরা একটা ভুল অস্ত্র নিয়ে যুদ্ধ জয় করার চেষ্টা করছে, সেই অস্ত্রটা যে সঠিক নয় এই কথাটাও তো বিএনপি, আমি বলছি না যে তার চেয়েও বড় একটা অস্ত্র নিয়ে তুমি নামো, কিন্তু ওই অস্ত্রটা যে সঠিক নয় এটা তো বলতে পারতো, তা তো তাও করতে পারছে না। কারণ রাজনীতি তো একটা যুদ্ধ রে ভাই, যত যাই বলেন, রাজনীতি তো একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনি অস্ত্র নিয়ে আসলেন নাকি অস্ত্রের মতো কিছু একটা বানিয়ে নিয়ে আসলেন, সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে এর মাধ্যমে আপনি জনগণকে প্রভাবিত করতে পারলেন কিনা। সেই যুদ্ধে কি বিএনপি তাহলে পিছিয়ে থাকলো? বিএনপি পিছিয়ে থাকা, আপনি একটা দারুণ কথা বলেছেন যে ওইটাকে ডিবাঙ্ক করা বা ওই রাইট। জায়গায় নতুন একটা ডিসকোর্স, সোশ্যাল আর কি ডিসকোর্স তৈরি করা বা ন্যারেটিভ তৈরি না করে সে কি করেছে, আপনি দেখবেন বিএনপির বড় বড় কিছু নেতা আছে, তারা কি করেছে আরো বলছে যে আহ, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা মূলত মানে উম, ধর্মীয় যে বিধান সেই বিধানের বাইরে যাবে না, বা আহমেদীদের বা কাদিয়ানীদের আম, কি করবে সেই সমস্ত জিনিসপত্র তারাও আনছে। যেমন শেখ হাসিনা নুহু নবীর নৌকায় উঠাইতে চেয়েছিল, কওমি জননী হয়েছিল। তো এই ধরনের রাজনৈতিক দলগুলি কি করে জানেন, তারা ওই জায়গাটাকে ডিবাঙ্ক। যেমন ছাত্রলীগের গোলাম রব্বানী ফেসবুকে পোস্ট দেখ যে আমি এই ভালো কাজ করতেছি, আমার বিকাশে টাকা দেন, ওরে কেউ দিবে? কিন্তু নূরকে দিয়েছে। মানে মানুষ তখন পছন্দ করত, বিশ্বাস করত, ভালোবাসতো, আস্থা রাখতো, কিন্তু সেই বিকাশের টাকা পয়সা মেরে খেয়েছে, হিসাব দিতে পারেনি। এই বিকাশের টাকা দিয়ে মোটামুটি স্বাবলম্বী জীবন বেছে নিয়েছে। ওটা নিয়ে ওদের দলের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে যে বিকাশের টাকার হিসাব দিতে পারে না। তখন থেকে ওর দলের লোকজনই বিকাশ নূর বলেছে, আর ওইটাকে আওয়ামী লীগ মার্কেটিং করেছে। এরপরে মাঝে মাঝে বিএনপিকে গালি দেয়, মাঝে মাঝে জামাতকে গালি দেয়, এদিকে ওদিকে। আর 5 আগস্টেও তার ভূমিকা ছিল অসাধারণ, আমি সেই ভূমিকাকে শ্রদ্ধা করি। 5 আগস্টের পর উল্টাপাল্টা কথা অনেক বলেছে, একবার জামাতের দিকে ঝুঁকে একবার বিএনপির দিকে, যেই বিএনপি মারে তারপর লাভ দিয়ে জামাতের দিকে আসে, জামাতের মহাসমাবেশে যায়, চরমনের মহাসমাবেশে যায়, কত কিছু। হ্যাঁ, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। কিসের সংস্কার? নির্বাচন হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। না না, স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নাই, ছাত্র সংসদ নির্বাচন দিতেই হবে, ছাত্র সংসদ নির্বাচনের দরকার নাই। বিএনপি চান্দাবাজ, না বিএনপি দুনিয়ার সবচাইতে ভালো। এই যে এরশাদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা কথা বলতেন যে ম্যান ইজ দ্য এরশাদ,
মানে মানুষ পরিবর্তনশীল। মানে এরশাদ যেরকম সকাল এক কথা বিকাল এক কথা, এরশাদ 2013 সালে বলেছিল যে এই নির্বাচনে আমি যাব না, জাতীয় নির্বাচনে যাব না, নির্বাচনে গেলে মানুষ থুতু দিবে। এরপরে আবার সন্ধ্যায় বলেন যে না, আমি নির্বাচনে যাব, আবার বলেন যে না, নির্বাচনে যাব না। যদি শেষ পর্যন্ত নির্বাচনে যেতে চান নাই, জোর করে তাকে হসপিটালে ভর্তি করিয়ে গোয়েন্দা সংস্থা নির্বাচন করিয়েছে। ভারতের সে সুজাত সিং এর ঘটনা আপনারা জানেন। এরশাদ হচ্ছে এই ভিপি নূর হচ্ছে ওই জুনিয়র এরশাদ। এরপরে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই প্রজন্মের অনেকে জানে না, ভিপি নূর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোক মেহেদী সাফাদির সাথে দুবাইতে বৈঠক করেছে। এই বৈঠক অনেক অস্বীকার করেছিল। এখন এমন সময় এই বৈঠকটা করেছিল দুবাইতে, ইসরায়েলের সাথে বৈঠকের কারণে বিএনপির এক নেতা আসলাম চৌধুরী এখন নাকি নমিনেশনও পেয়েছেন, তাকে অনেক বছর, প্রায় 12-13 বছর নাকি জেল কাটতে হয়েছে ইসরায়েলের সাথে বৈঠক করা, 10 বছর প্লাস। হাসিনা ছাড়েনি, হাসিনা নিজেই ইসরায়েলের দালাল, কিন্তু তারপরও মানে হাসিনার কথা হচ্ছে যে ভাই দালালি আমি একা করব, আমার ছেলে বৈঠক করবে, অন্য কেউ করবে তাকে ধরবো, কারণ এটা হয়রানি করার একটা সুযোগ। তা আসলাম চৌধুরীকে প্রায় 10 বছর প্লাস জেল খাটিয়েছে। কিন্তু ভিপি নূর এমন আকাম করেছেন যে সাফাদির সাথে বৈঠক করেছেন তো করেছেন, এটা একদম সত্য, কিন্তু যেই দেখেছেন যে না অবস্থা খারাপ, দেশে আসতে ধরা পড়বো, গুঞ্জন উঠে গেল যে ভিপি নূর আর দেশে আসবে না, ধরা খেয়ে গেছে এই দেশ থেকে ওই দেশে ওই দেশ থেকে, তখন ভারতের গোয়েন্দা সংস্থার সাথে রয়ের সাথে মিটিং করলো। তো র বললো যে ঠিক আছে, না ইসরায়েল এটা তো আমরাই, বাবা তুমি ভয় পাও কেন, তুমি যাও, আমি হাসিনাকে বলে দিচ্ছি। ক্লিয়ারেন্স দিয়েছে, দেশে আসলে কিচ্ছু হবে না, ভিপি নূর দেশে এসেছে। এই হচ্ছে ঘটনা। যখন ভিপি নূর সাফাদির সাথে বৈঠক করেছিল, তখন জামাত বিএনপির কেউ বিশ্বাস করে না। তা আমি বলেছিলাম ভিডিওতে যে বৈঠক করেছিল, এটাই সত্য। তখন আমার বক্তব্য এবার আওয়ামী লীগের বিভিন্ন পেজে প্রচার করা হচ্ছে, এবং জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা তিনিও বলেছিলেন, এবং আমরা জেনে শুনেই বলেছিলাম। যাই হোক দর্শক, ভিপি নূরের একটু আমলনামা দিলাম। এই ভিপি নূর বিএনপি কর্তৃক মায়ের খেয়েছে পটুয়াখালীতে, হাসান আল মামুন কর্তৃক মায়ের টের খেয়ে জামাতের দিকে যাবে অমুক তমুক, শেষ পর্যন্ত তারেক রহমান যে একটু ফোন টোন দিয়েছে গলে গিয়েছে। আর বিশেষ করে রাশেদের আসনটা বিএনপির পক্ষ থেকে আগে থেকে নিশ্চিত ছিল, যার ফলে রাশেদ তো মানে বিএনপি কর্মীর মতো ভূমিকা পালন করেছে। এখন তারেক রহমান এসেছে, ভিপি নূরদের আব্বা এসেছে, দেখা করার সুযোগ পেয়েছেন, দেখা করেছেন। এখন ভিপি নূর বলছে যে বিএনপি ছাড়া অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করতে পারবে না। দালালি কত প্রকার ও কি কি, তো অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনা, এটা কোনো গণতান্ত্রিক কথা না, তাহলে তো নির্বাচনই হওয়া উচিত না। যেহেতু নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, অতএব নির্বাচনই উচিত না। নির্বাচন বাদ দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও, এর অর্থ তো এটাই। দালাল চাটুকার কত প্রকার কি কি, ইতর কত প্রকার কি কি, ভিপি নূরকে দেখলে বুঝবেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে স্থানীয় বিএনপি এখনো ওর পাইলে থাপড়াইবে, এটা হাসান আল মামুন বলে দিয়েছে। স্থানীয় বিএনপি কেউ ভিপি নূরের সাথে নাই, ভিপি নূর নিশ্চিত পরাজিত হবে, লিখে রাখেন। ভিপি নূর এমপি হতে পারবে না শুধু বিএনপির কাছে যাওয়ার কারণে। এই আলামত আমি দেখাচ্ছি, এখন এই আলোচনা মূল বিষয় শেষের দিকে আসি। তো দর্শক, তারেক রহমানের কাছে অভিযোগ দিয়ে এসেছেন যে আব্বা বা ভাই যা বলেন, কি বলেন আমি জানি না, না স্যার বলেন, ভাইয়ে তো বলেন না মনে হয়, যে স্থানীয় বিএনপি হাসান আল মামুন আমাকে ভয় দেখে, আমাকে মারে, কিছু একটা করেন, এই অভিযোগ দিয়ে এসেছে। মজার বিষয়, বৈঠকে রাশেদ খান আর এক চাটুকার দালাল, বিএনপির দালাল রাশেদ খান ছিল, বলে যে তারেক রহমান জুলাই আন্দোলন সমন্বয় করেছে, অথচ বিএনপি এই আন্দোলনের পক্ষেই ছিল না। বিএনপি বলেছে যে আমরা এটার সাথে নাই, কোটা সংস্কার আন্দোলনের সাথে নাই, গণ অধিকার পরিষদ ছিল। এখন তারেক রহমানকে পাম দিতে হবে, দিচ্ছে। এখন গণ অধিকার পরিষদের মিটিং এ এই বিএনপি কর্মী রাশেদ কেন? কারণ এটা হচ্ছে গণ অধিকার পরিষদের আরেকটা নাটক। ওদের যে রেস্টুরেন্টে সবাই তারা খায়, ওখানে ওপেন জায়গায়, সেখানে আমি সকালে নাস্তা করছিলাম। ওখানে বেশ কয়েকটা মিডিয়ার লোকজন ছিল, বিভিন্ন ঢাকার মিডিয়া। তাদের একজন আমাকে দেখে তারা চিনতে পারলো, যে কোনো কারণে হোক, চিনে আমার কাছে তারা গেল, যে জিজ্ঞাসা করলো আপনার কি মনে হয় এর আকসুতে শিবিরের বিজয়টা কেন হয়েছে? তা আমি সরলভাবে বলেছিলাম যে স্টুডেন্টরা তাদেরকে ভোট দিয়েছে, তাই তারা জিতেছে। এটা পরে দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে অনেকে দেখলাম, এটা সামাজিক মাধ্যমে অথবা অনেকেই দেখলাম এটা খুব শেয়ার করেছে এবং বলেছে আমি এটা বলেছি। হ্যাঁ, আমি এটা বলেছি, আমি কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছি, সব জায়গায় বলেছি যে স্টুডেন্টরা ভোট দিয়েছে তাই জিতেছে।
আপনি বরং প্রশ্ন করেন স্টুডেন্টরা কেন ভোট দিল, এবং এই প্রশ্ন করার জন্য আপনাকে বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনার ঘরেই একটা স্টুডেন্ট আছে, হয়তো বা সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, হয়তো জাহাঙ্গীরনগরে পড়ে না, জগন্নাথে পড়ে না, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে না, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, হয়তো এখানে কোনোটাতেই পড়ে না, হয়তো সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, হতে পারে। কিন্তু তাকে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে কেন ঘটনাটা ঘটেছে। এটা আসলে পার্টিকুলার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি, এটা একটা জেনারেশনের মধ্যে ঘটেছে, একটা প্রজন্মের মধ্যে ঘটেছে, একটা প্রজন্মের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আমি আপনি টের পাইনি, এই জন্য আমি আপনি অবাক হচ্ছি, ওরা কিন্তু অবাক হয়নি। এটাই বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা। এই বাস্তবতাকে যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি অবাক হবেন, বিস্মিত হবেন। আর যদি মেনে নিতে পারেন তাহলে ভাববেন যে হ্যাঁ এটাই স্বাভাবিক। এখন আমরা বরং একটু আলোচনা বরং করি যে কেন হলো। যারা এটাতে অবাক হন তাদেরকে একটু উপলব্ধি দিতে চাই আমি। ভাই আপনারা একটু চিন্তা করুন সোসাইটিতে কি ঘটছে এবং কেন ঘটছে। আমি কিন্তু এর ভালো মন্দ নিয়ে কথা বলছি না, আমি আবারও বলি, আমি এখনো মনে করি আমাদের এই প্রজন্ম চায় বলেই এই রেজাল্ট আসছে। এবং যে কথাটা আমি শেষে বলবো সেটা আগে একটু বলে নেই, যে আগামী নির্বাচনেও আমাদের ভোটাররা যা চাইবে তাই ঘটবে, যদি সেখানে ম্যানিপুলেশন না হয়, যদি সেখানে ভোট ডাকাতি না হয়, যদি সেখানে নির্বাচনের নামে কোনো হঠকারী সিদ্ধান্ত কেউ না নেয়, তাই ঘটবে যা ভোটাররা চাইবে। এখন ভোটাররা কি চায় প্রথমত বলে নেই। এই যে স্টুডেন্টরা, এই যে ইয়াং প্রজন্ম, নতুন একটা প্রজন্ম, তারা যে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তারা কি জাতীয় নির্বাচনে ভোটার না? তারাও ভোটার। তারা যে পরিবারে থাকে সেই পরিবার ভোটার না? সেই পরিবারও ভোটার। আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম, আমি আপনাদেরকে এটা একটু শেয়ার করতে চাই। একটা পত্রিকায় দেখলাম যে ওনারা বেশ কিছু লোকের সঙ্গে আলাপ করেছে, অনেক স্টুডেন্টের সঙ্গে আলাপ করেছে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো রেজাল্টের পর, এবং সেখানে একটা মেয়েকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন শিবিরকে ভোট দিয়েছো। সে বলছে কি জানেন, উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। সে বলেছে আমার মা বলেছে ওদেরকে ভোট দিও। মা কেন বলে? মা বলে এই কারণে, মা তার কন্যা সন্তানের নিরাপত্তা চায়। মা বুঝতে চেয়েছে যে কারা ছাত্র সংসদে আসলে তার কন্যাটা নিরাপদে থাকতে পারবে, সে মা বলেছে। আবার আরেক দিকে কথা, মা কেন বলেছে? মা তো আগে বলতো না, এখন মা কেন বলে? তার মানে মার মধ্যেও কি কোনো পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। এই জায়গাটাতে আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আছে সেই পার্টিগুলোকে একটা শিক্ষা নিতে হবে। সেটাও আমি বলি, আমি নিজে অনেক জায়গায় যোগাযোগ করে দেখেছি, এবং আমারও তো গ্রামে লোকজন আছে, গ্রামাঞ্চলে মফস্বলে মেয়েদের মধ্যে জামাতে ইসলামী অসম্ভব মানে অভাবিত তারা কাজ করেছে। এটা অন্য অন্য আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো চিন্তাও করতে পারবে না তারা কি পরিমাণ কাজ নারীদের মধ্যে করেছে। আমার মাঝে মাঝে খুব হতাশ লাগে এটা ভেবে যে আগামী নির্বাচনে এই নারীদের মধ্যে যারা এত কাজ করলো, যারা আগামী নির্বাচনে যারা নারীদের কাছ থেকে প্রচুর ভোট পাবে বলে আমি এখনো মনে করি, সেই জামাতে ইসলামের প্রার্থী তালিকায় নারী নাই। এটা আমাকে খুব আহত করে, হতাশ করে। কেন তারা এটা করছে? এটার কিন্তু আবার আফটার ইফেক্ট থাকতে পারে, এটা ওনারা ভালো বুঝবেন। ওনাদের হয়তো এটাই রাজনীতি, হয়তো এটাই বাংলাদেশের নারীরা চায় যে আমাদের উপর অন্য কেউ মাতব্বরি করবে, আমরা এটা মেনে নেব। আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু এটা আমাকে একটু হতাশই করে বলা যায়, একটু অবাক করে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে জামাতে ইসলাম অনেক কাজ করেছে, এবং জামাতে ইসলাম তাদেরকে প্রভাবিত করতে অনেক ক্ষেত্রে পেরেছে। তার প্রভাব আমরা এখনই কিন্তু বিভিন্ন জায়গায় পেতে শুরু করেছি। ছাত্র সংসদে পড়ছে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা মাদের কথা শুনছে, জাতীয় নির্বাচনে শুনবে না? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ব্যর্থতাটা কোথায়? কার ব্যর্থতা? অথবা সফলতাটা কোথায়? কেন সফলতা? এই নিয়ে অনেক ইকুয়েশন হয়েছে, অনেকে নানা কথা বলেছে। যেমন আমার নিজেরও কিছু ইকুয়েশন ছিল, আমার নিজের দুটো ইকুয়েশন ছিল, সে দুটো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি।
প্রথম ইকুয়েশন হলো এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ যখন ছিল, মানে আওয়ামী লীগের আমলে স্টুডেন্টদের উপর এক ধরনের টর্চার চলতো। টর্চারটা এরকম, তাদের মিছিলে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, পরীক্ষা তোমার গোল্লায় যাক, মিছিলে আসো, এরকম অনেক কিছু ছিল, গণরুম ছিল। এটা কারা করতো? আমরা হয়তো বলবো ছাত্রলীগ করতো, না, এটাকে ছাত্রলীগ ভাবলে হবে না, এটা আসলে করতো সরকারি দল। যে দলটা সরকারে থাকে তাদের যে ছাত্র সংগঠন, তারা এই কাজগুলি করত। এবং প্রশাসন যেহেতু এই ছাত্র সংগঠনটা সরকারের আনুকূল্যে আছে, অত প্রশাসনও তাদেরকে সমঝে চলতো, তাদেরকে ভয় পেত। এই যে ছাত্র যারা ভোট দিয়েছে, তারা সেই সরকারি ছাত্র সংগঠনকে ভয় পায়। তো যেহেতু এখন একটা আওয়াজ সব দিকে উঠেছে যে হয়তো বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, সে কারণে তারা, এই স্টুডেন্টরা বিএনপির ছাত্র সংগঠনকে ছাত্র সংসদে আনতে চায়নি। এটা একটা কারণ হতে পারে। এই কারণটা আমার বিশ্লেষণ, আমি এইভাবে ভাবি, এটা আমি আগেও বলেছি, আবার রিপিট করলাম। যে কারণে তারা বিএনপিকে বাদ দিয়ে আর স্ট্রং যারা আছে তাদের মাঝখান থেকে ছাত্র শিবির সবচেয়ে স্ট্রং, তারা চলে এসেছে। একটা হতে পারে। আরেকটা হতে পারে, এই প্রত্যেকটা ছাত্র মানে ইয়েতেই সংসদ নির্বাচনে ছাত্রলীগের কিন্তু অনেক ভোট আছে। ছাত্রলীগ আগে অত্যাচার করেছে, টর্চার করেছে, অমানবিক আচরণ করেছে। যারা করেছে তারা তো ছাত্র না, যারা করেছে, যারা করার মাধ্যমে যারা সুবিধা পেয়েছে, সেই সুবিধা ভোগীরাও তো ছাত্র। তাদের তো অনেক লেয়ারের কিন্তু স্টুডেন্ট আছে। তো তারা কাকে ভোট দিয়েছে, তারা কাকে এবং কেন দিয়েছে সেটাও বলি। দেখুন, এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, এটা এমন একটা দল, এদের টাইপটা এমন, এটা হলো একটা বংশানুক্রমিক দল। মানে যারা আজকে ছাত্রলীগ করে তাদের বাবারা খবর নিয়ে দেখেন, তাদের যারা বাবা, চাচা, মামা আছে, এরা সবাই আওয়ামী লীগ করতো। তাদের যারা ভাই টাই আছে, কাজিন আছে, হয়তো এরা যুবলীগ করে। এরকম ধারাবাহিকতা কিন্তু একটা আছে। তো গত 24-এর 5ই আগস্টের পর সারা দেশে ওই আওয়ামী লীগের সুবিধাভোগীদের উপর নানা ধরনের অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে গণমামলা হয়েছে। এক একটা মামলা 150-200 লোককে আসামি করা হয়েছে। এবং এই প্রত্যেকটা মামলার বাদীকে যদি খবর নেন, তাহলে দেখবেন যে এর 95% মামলার বাদী হলো বিএনপির কোনো না কোনো লোক, হয় বিএনপি, নাহলে ছাত্র দল, নাহলে স্বেচ্ছাসেবক দল, নাহলে যুব দল, এরা কেউ না কেউ বাদী হয়েছে। এবং এই যে মামলা, চাঁদাবাজি, দখলদারি, এই সমস্ত প্রত্যেকটা ঘটনায় কিন্তু আপনি দেখবেন বিএনপির নাম জড়িয়ে আছে। তো তারা যখন স্টুডেন্ট যখন ভোট দেওয়ার সময় দেখছে যে আমার পিতাকে দৌড়ের উপরে রেখেছে বিএনপি, আমার চাচা, মামা, খালা, ফুপু সবাইকে বিএনপি দৌড়ের উপরে রেখেছে, তো বিএনপির ছাত্র সংগঠনকে আমি কেন ভোট দেব? এবং এই প্রত্যেকটা জায়গায় বিএনপির দৌড়ের পাশাপাশি বিএনপি 10 জনকে দৌড়ের উপরে রাখছে, তাহলে 2 জনকে আবার জামাতে ইসলামী একটা সাপোর্ট দিয়েছে, একজন শেল্টার দিয়েছে। তারা কিন্তু জামাতে ইসলামের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করেছে। সেই কৃতজ্ঞতাই কিন্তু ক্রমে ক্রমে তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয়েছে এবং তারা এখানে সেই ভোটটা দিয়েছে। এরা এই জন্য বিএনপি ছাত্র সংগঠন তাদেরকে বাদ দিয়ে বিকল্প কাউকে বেছে নিয়েছে। এই দুটো আমার ধারণা ছিল। এর সঙ্গে তৃতীয় একটা ধারণা গত 2 দিন ধরে আমার মধ্যে যুক্ত হয়েছে। এটা আমাকে আমাদের এক সাংবাদিক বন্ধু আমাকে ব্যাখ্যাটা দিলেন এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। ওনার ব্যাখ্যাটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কিন্তু আপনাকে কোনো না কোনো একটা কোচিং করতে হয়। আমাদের সমস্ত স্টুডেন্ট যারা যত লোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা কোনো না কোনো একটা ইন্টারমিডিয়েট পাস করার পর কোনো না কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। এবং এই কোচিং সেন্টারে যারা টিচার এবং কোচিং সেন্টারে যারা চালায়, মালিক, এদের মধ্যে শতকরা 80% মালিক হলো জামাত শিবির। এরা সবাই এই 2টা পলিটিক্যাল পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। যখন গত 17 বছর আওয়ামী লীগ যখন জামাতকে নানাভাবে সব ধরনের সামাজিক, সব ধরনের পলিটিক্যাল মানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, তখন তারা এইদিকে মনোনিবেশ করেছিল। এবং এখানে পড়াতে যে একদিকে তারা ভর্তির জন্য তাদেরকে প্রস্তুত করেছে, আরেকদিকে তারা ধর্মীয় শিক্ষা এবং ইসলামী ছাত্র শিবিরের যে শিক্ষা, সে আদর্শগুলো ধীরে ধীরে এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যারা নাকি মেধাবী কিন্তু দরিদ্র, তাদের কাছে তারা টাকা পয়সা পর্যন্ত নেয়নি।
তাদের ফিস দিতে হয়নি, বিনা পয়সায় পড়িয়েছে। সেই কৃতজ্ঞতা বোধ এবং সেই শিক্ষা দুটো একত্র হয়ে কিন্তু একটা বিরাট জেনারেশনের একটা বড় অংশ কিন্তু ছাত্র শিবিরের প্রতি এক ধরনের সহানুভূতি তারা কিন্তু প্রদর্শন করছে। সেটারই একটা ফল আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে দেখছি। দেখুন, এগুলো আমি যেগুলি বললাম না, এগুলো হলো মানে আপনার এক ধরনের মানে কারণ খুঁজে বের করা, কেন ঘটলো, কি ঘটলো না ঘটলো এটা। কিন্তু এর বাইরেও কিছু কথা আছে। আমরা দেখেছি যে জামাতে ইসলামের সঙ্গে, জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের যে পলিটিক্স, তার সঙ্গে আমাদের ট্র্যাডিশনাল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, এদের একটা বেসিক পার্থক্য আছে। সে পার্থক্যটা হলো, জামাতকে আপনি যত যাই বলে পছন্দ হোক বা না হোক, এটাই বাস্তবতা, জামাত শিবির তারা ওয়েলফেয়ার পলিটিক্স করে। তারা মানুষকে বোঝাতে চায় যে আমি তোমার আপনজন। সেটা মনের থেকে বোঝায় নাকি অভিনয় করে, সেটা কিন্তু অন্য হিসাব। তারা এটাই বোঝাতে চায় যে আমি তোমার আপনজন, তুমি আমার কাছে আসলে উপকৃত হবা। এটা কিন্তু আপনি বিএনপির কোনো নেতৃত্বের কাছে পাবেন না। দু একজন পেতে পারে, সেটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিএনপি যারা গড় নেতা, ওদের কাছে আপনি যান, তারা যে আপনার সালামের জবাবটা নেবে দয়া করে, এতেই আপনাকে খুশি থাকতে হবে। আপনি এটুকু ভেবে খুশি হবেন যে আমি 10 বার সালাম দেওয়ার পর অন্তত 2 বার উনি জবাব নিয়েছেন, উনি জবাব দিয়েছেন, অতএব আপনি মুগ্ধ। এই ধারণা নিয়ে আপনাকে বাস করতে হবে। তো মানুষ আর কতদিন জিন্দাবাদ বলবে? ওয়েলফেয়ার পলিটিক্সটা আসতে হবে। আমি কিন্তু এই জন্য বলেছিলাম যে তারেক রহমান যখন দেশে আসলেন, ওনার মধ্যে কিন্তু সেই ট্র্যাডিশনাল পলিটিশিয়ানের অ্যাটিটিউড আমি দেখিনি। ওনার আচার আচরণে আমি দেখিনি। ওনার আসার কারণে এই যে মানুষের কষ্ট হল, উনি সেজন্য দুঃখ প্রকাশ করেছেন। ওনাকে কেউ একজন গালি দিল, তাকে উনি মানে আপনার জেলখানা থেকে ছাড়িয়ে আনার জন্য সুপারিশ করেছেন, বলেছেন আমাকে কেউ গালি দিতেই পারে, সমালোচনা করতেই পারে, এই জন্য তাকে আপনি জেলে নেবেন কেন? এটা কিন্তু ট্র্যাডিশনাল পলিটিক্সের মধ্যে পড়ে না। উনি কিন্তু উনি আসার পরেও সেটাও তো ছাত্র দলকে জিতাতে পারলো না। এটারও কারণ আছে। এটা হলো উনি যে অল্প সময় এসেছেন, মাত্র কয়েকদিন, উনি হাইপটা তুলতে পেরেছেন, মানুষের মধ্যে একটা জোয়ার উনি তুলতে পেরেছেন। হয়তো